আরো একটা নতুন ভিডিওতে স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমি বারবার চেষ্টা করছি যে ভিডিও লেন্থটাকে কম করতে, যত বেশি কোশ্চেন, বাট আমি পারছি না। মানে কোশ্চেনটা আমি এরকম শুধু অ্যান্সারটা করে চলে যাব, তোমাদের বোঝাবো না, সেটা করতে পারি না। যাই হোক, তো দেখো আজকে শুরু করছি। আমাদের 11টা কোশ্চেন ফার্স্ট ভিডিওতে ছিল, আজকে 12 নম্বর কোশ্চেন, যে জন্ডিস অকার্স হোয়েন সিরাম বিলিরুবিন টোটাল is T মানে হচ্ছে টোটাল is more than 5 mg per dl, more than 3 mg per dl, less than 2 mg per dl, অথবা ডি অপশন হচ্ছে more than 2 mg per dl। তো জন্ডিস তখনই বলা হচ্ছে যখন মোর দেন 2.5 এবং বা 2.5 থেকে 3 mg পার ডিএল ইন মিলিগ্রাম পার ডেসিলিটার সিরামে পাওয়া যাচ্ছে টোটাল বিলিরুবিন, সেই কন্ডিশনটাকে আমরা জন্ডিস কন্ডিশন বলছি, যেটার ইন্টারন্যাশনাল ইউনিট কিন্তু হচ্ছে মিলিমোল পার লিটার। তো মিলিমোল 2.5 এর মিলিমোল হচ্ছে 42.8 মিলিমোল পার লিটার, আর 3 এর হচ্ছে 51.3। তো এমজি পার ডিএল থেকে মিলিমোল পার লিটারে যে কোনো তুমি যদি কনভার্সন করতে যাও, আজকাল তো কনভার্সনের জন্য অনেক অ্যাপ চলে এসছে, তো ইনটু 16.66 দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাচ্ছে, অথবা উল্টোটা তুমি যদি মিলিমোল পার লিটার থেকে 0.06 দিয়ে ভাগ করে দাও, তাহলে মিলিগ্রাম পার ডিএল এ তুমি উপনীত হতে পারছো। এবার কোশ্চেন নম্বর 13 যেটা আছে, কোশ্চেন নম্বর 13তে বলছে which of the following is not a clinically important enzyme? কে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট এনজাইম নয়। এবার ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট কাকে বলা হচ্ছে দেখে নেওয়া যাক। যে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট আমরা বলছি যেটা হচ্ছে ডায়াগনস্টিক এবং প্রগনস্টিক টুল। এবার ডায়াগনস্টিক, সরি এখানে জিটা পড়েনি, তো ডায়াগনস্টিক অথবা প্রগনস্টিক টুলস। তো ডায়াগনস্টিক শব্দের মানে হচ্ছে যে ডায়াগনোসিস করা, যে একটা লোক সাফার করছে, এখানে জিটা পড়েনি, তো একটা লোক সাফার করছে, তার ডায়াগনোসিস করা। একটা লোক কোনো মানে অসুস্থ অবস্থায় ডাক্তারের কাছে, তো ডাক্তার তাকে ডায়াগনোসিস করবে যে এটা কি রোগ, সেটা রক্ত পরীক্ষার মাধ্যমে হোক, ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে হোক। তো এটা হচ্ছে একটা ডায়াগনস্টিক টুল। প্রগনোস্টিক মানে কি? প্রগনোস্টিক মানে হচ্ছে যে যখন একটা ডাক্তার কোনো একটা পেশেন্টকে পার্টিকুলার কোনো রোগের জন্য চিকিৎসা দিচ্ছেন, সেই চিকিৎসাতে পেশেন্ট সাড়া দিচ্ছে কিনা, অর্থাৎ পেশেন্টের অবস্থা উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রগনোসিস অফ দ্য ডিজিজ। তো ডায়াগনস্টিক এবং প্রগনোস্টিক টুল হিসাবে ইউজ করা হয়, সেই শব্দটা হচ্ছে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। তাহলে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট ল্যাবরেটরির ক্ষেত্রে ইউজফুল হচ্ছে যে দ্যাট হুইচ এভার ইজ এ ডায়াগনস্টিক অ্যান্ড প্রগনোস্টিক টুল। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট এনজাইম? কে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট এনজাইম নয়? তার মধ্যে এ অপশন হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, যাকে আমরা এলডিএইচ বলি, ক্রিয়াটিনিন কাইনেজ, যেটাকে আমরা সিকে বলি, হেক্সোকাইনেজ আছে, এবং লিভার ট্রান্সঅ্যামাইনেজেস আছে। তো ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ যে এনজাইমটা আছে, তার পার্টিকুলার ফাংশনটা হচ্ছে যে ওটা ল্যাকটেটের উপর থেকে অ্যাক্ট করে ওটাকে পাইরুভেট বানায়। তো এইটা হচ্ছে এলডিএইচ এর মেন কাজ। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এনএডি, যেটা নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড আছে, সেই নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইডকে ওটা এনএডিএইচ বানিয়ে দিচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন কনভার্ট করতে, অর্থাৎ এনার্জি প্রোডাকশন করছে। তো এইটা হচ্ছে এলডিএইচ কিসের মার্কার? না, এলডিএইচ ইজ এ মার্কার অফ টিস্যু ড্যামেজ। যদি টিস্যু কোনো, বিশেষ করে হার্ট মাসেলস গুলো বা অন্যান্য মাসেলস যদি ড্যামেজ হয় কোনো কারণে, তো এলডিএইচ হচ্ছে তার মার্কার। নেক্সট হচ্ছে যে লিভার ট্রান্সঅ্যামাইনেসেস। এবার লিভার ট্রান্সঅ্যামাইনেসেস কি আছে? যে অ্যালানাইন, যেটাকে আমরা এএলটি বলি বা এসজিপিটি বলি, সিরাম গ্লুটামাইড পাইরুভেট ট্রান্সঅ্যামাইনেস, এবং অ্যাসপার্টেট আছে, যেটাকে আমরা এএসটি বলি সংক্ষেপে, বা এসজিওটি বলি, সিরাম গ্লুটামাইড অক্সালো ট্রান্সঅ্যামাইনেজ। তো এই যে দুটো
তোমার এনজাইমস আছে, এই এনজাইমস কিন্তু লিভার ট্রান্সঅ্যামাইনেসেস, অর্থাৎ ডি অপশনটা। এবার নেক্সট হচ্ছে যে ক্রিয়াটিনিন কাইনেজের ঠিক কি কাজ। ক্রিয়াটিনিন কাইনেজ যেটাকে সিকে বলছি, সেই সিকেতে কার উপর অ্যাক্ট করে না, ওর সাবস্ট্রেট হচ্ছে ক্রিয়াটিনিন, তার প্রোডাক্ট হচ্ছে ফসফোক্রিয়াটিনিন। তো এই ফসফোক্রিয়াটিনকে আবার আমরা বলে থাকি সাধারণত সিকেকে আমরা ফসফোক্রিয়াটিনকে ক্রিয়াটিনিন ফসফোকাইনেজও বলে থাকি সিকেকে, বা ফসফোক্রিয়াটিনিন কাইনেজ। অর্থাৎ সিকে যেটা আছে, যেটা ক্রিয়াটিনিন কাইনেজ, তার কিন্তু নাম ক্রিয়াটিনিন ফসফোকাইনেজও হতে পারে, বা ফসফোক্রিয়াটিনিন কাইনেজ, যেটা কি করছে ক্রিয়াটিনিন সাবস্ট্রেটের উপর কাজ করে, যার প্রোডাক্ট হচ্ছে ফসফোক্রিয়াটিনাইন তৈরি করছে। তাহলে এইগুলো দেখছি যে এগুলো হচ্ছে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, অর্থাৎ এলডিএইচ টিস্যু ড্যামেজের সাথে রিলেটেড। ক্রিয়াটিনিন কাইনেজ যেটা আছে সেটাও এক প্রকার টিস্যু ড্যামেজের সাথে রিলেট করছে, এবং বিশেষ করে মাসকুলার এমএম আছে, মানে মাসকুলার এবং ব্রেন টিস্যু যে ড্যামেজ হয়ে যাচ্ছে তার সাথে এগুলো রিলেট করছে ক্রিয়াটিনিন কাইনেজ। লিভার ট্রান্সঅ্যামাইনেসেস ইন্ডিকেট করছে লিভার টিস্যু যদি ড্যামেজ হচ্ছে বা লিভার টিস্যু যদি ইনফেক্টেড হচ্ছে, সেইখানে যে লিভার ট্রান্সঅ্যামাইনেসেস আছে এএলটি বা এএসটি, সেগুলো রিলেট করছে। এবার নেক্সট বাঁচলো যে সি অপশনটা বাঁচলো, যেটা হেক্সোকাইনেজ। এবার হেক্সোকাইনেজ সেই এনজাইমটা যেটা হচ্ছে গ্লাইকোলিসিস করতে সাহায্য করছে, অর্থাৎ গ্লুকোজকে ভেঙে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করছে, যেটা এটিপি মলিকুল থেকে এডিপি মলিকুল আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। এই যে হেক্সোকাইনেজ আছে, এই হেক্সোকাইনেজ হচ্ছে গ্লাইকোলিসিস বা ব্রেকডাউন অফ গ্লুকোজের জন্য দায়ী। সেইটা কিন্তু হেক্সোকাইনেজ কিন্তু ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট নয়, অর্থাৎ ওটা কোনো প্রগনস্টিক বা ডায়াগনস্টিক টুল নয়। তাহলে হেক্সোকাইনেজ যাই হোক, এখানে তো রাইট অপশন হচ্ছে যে হেক্সোকাইনেজ। তো হেক্সোকাইনেজের পার্টিকুলার যে কাজটা আছে, সরি এইখানে আমার রাইট অপশন ছিল যে 3 mg পার ডিএল। তো 3 mg পার ডিএল ছিল, 2.5 mg থেকে 3 mg পার ডিএল, এবং এখানে এসে গেল 3 mg পার ডিএল, যেটা 2.5 থেকে 3 ছিল, তার জন্য বিটা রাইট অপশন ছিল। এইখানে রাইট অপশন হচ্ছে হেক্সোকাইনেজ। এবার পার্টিকুলারলি হেক্সোকাইনেজের কাজটা কি। হেক্সোকাইনেজকে আমরা সাধারণত গ্লুকোজ এস্টিমেশনের আমার একটা মেথড হচ্ছে মানে প্রিন্সিপাল অফ দ্য টেস্ট। তো গ্লুকোজ টেস্টের জন্য আগে তো ফলিনো মেথড হতো, অর্থোটলিউডিন হতো, তারপর রিসেন্ট ডেজে জিওডি পিওডি হয় বা হেক্সোকাইনেজ মেথড হয়। এইখানে খেয়াল রাখবে এস্টিমেশনে তোমরা যখন বায়োকেমিক্যাল টেস্ট করবে, সেখানে খেয়াল রাখবে এস্টিমেশন যখন করতে যাচ্ছ, তুমি দু রকম নাম তোমার একটু কনফিউশন হতে পারে। একটা হচ্ছে এনজাইম এস্টিমেশন, একটা হচ্ছে এনজাইমেটিক এস্টিমেশন বা এনজাইমেটিক মেথড। তো এনজাইম এস্টিমেশনটা কি, যে ধরো তুমি এলডিএইচ বা তুমি এসজিপিটি এসজিওটি, যেটাকে এলটিএসটি বলছি, বা ক্রিয়াটিন কাইনেজ যখন মেজার করছো, অর্থাৎ তুমি এনজাইমকে এস্টিমেট করার চেষ্টা করছো। যখন তুমি এনজাইমকে এস্টিমেট করছো, তোমার যে তুমি যার উপর তোমার সাবস্ট্রেটকে তুমি ভাঙছো, সেই সাবস্ট্রেট থেকে তুমি প্রোডাক্ট পেয়ে যাচ্ছ। অর্থাৎ এনজাইমের যে রিয়েজেন্টটা তোমার, সেই রিয়েজেন্টটা হচ্ছে সাবস্ট্রেট। তুমি এস্টিমেট করতে চলেছো এনজাইমকে কারোর, মানে কোনো একটা পেশেন্টের, ধরো একটা তার সিরাম স্যাম্পল আছে, সেই সিরাম স্যাম্পলে তোমার যে কোনো একটা এনজাইম দিয়েছে তোমাকে টেস্ট করতে। তো তখন তোমার রিয়েজেন্টটা কি, রিয়েজেন্টটা হচ্ছে তখন সাবস্ট্রেট। সেই এনজাইম দিয়ে তুমি সাবস্ট্রেটকে ভাঙছো এবং সেটাকে মেজার করছো। যে এনজাইমেটিক এস্টিমেশন বা এনজাইমেটিক মেথড আছে, যেটা গ্লুকোজের ক্ষেত্রে আমরা হেক্সোকাইনেজ একটা আমাদের মেথড আছে, বা গ্লুকোজ অক্সাইডেজ পারঅক্সাইডেজ, যেটা জিওডি পিওডি বলো, সেই যে মেথডটা আছে সেটা হচ্ছে এনজাইমেটিক এস্টিমেশন। সেখানে কি তুমি একটা পেশেন্টের গ্লুকোজ এস্টিমেট করতে চলেছো, তাহলে সেই পেশেন্টের সিরামে বা প্লাজমাতে যে গ্লুকোজটা আছে, সেই গ্লুকোজটা হচ্ছে তোমার সাবস্ট্রেট, এবং তুমি যে বাজার থেকে রিয়েজেন্টটা কিনেছো, সেই রিয়েজেন্টটা কিন্তু এনজাইম। যখন তুমি এনজাইম টেস্ট করছিলে, তুমি বাজার থেকে যে রিয়েজেন্টটা কিনেছো সেটা ছিল সেই এনজাইমটার সাবস্ট্রেট। আর তুমি যখন মানে কোনো এনজাইমেটিক মেথড করতে চলেছো, সেই এনজাইমেটিক মেথডে তুমি
যাকে এস্টিমেট করতে চলেছো সেটা হচ্ছে তোমার সাবস্ট্রেট, তুমি যে বাজার থেকে রিয়েজেন্টটা কিনেছো সেটা কিন্তু একটা এনজাইম। তো এটা খেয়াল রাখবে, এনজাইমেটিক এস্টিমেশন এবং এনজাইম এস্টিমেশন দুটো আলাদা জিনিস। কোশ্চেন নাম্বার 14 আছে ইন অবস্ট্রাকটিভ জন্ডিস। তো জন্ডিসের যে অবস্ট্রাকটিভ জন্ডিস আছে, তোমরা আগে জানো যে প্রি হেপাটিক জন্ডিস আছে, হেপাটোসেলুলার বা হেপাটিক জন্ডিস আছে, এবং 3 নম্বরটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস বা পোস্ট হেপাটোসেলুলার জন্ডিস, পোস্ট হেপাটিক হেপাটাইটিস। তো অবস্ট্রাকটিভ জন্ডিসের আরেকটা নাম হচ্ছে পোস্ট হেপাটিক হেপাটাইটিস। তো ইন অবস্ট্রাকটিভ জন্ডিস রাইজ অফ দ্য ফলোইং এনজাইম ইজ ডায়াগনস্টিক। তাহলে যখন আমি কাউকে, কোনো ডাক্তার যখন তোমার কাছে পেশেন্ট পাঠিয়েছে, যে সাসপেক্ট করছে যে তার অবস্ট্রাকটিভ জন্ডিস হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে তোমাকে এই নিচে যে 4টে এনজাইম আছে, সেই কোন এনজাইমটা বাড়লে তুমি সেটা সিগনিফিকেন্ট অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ আছে, এএলটি বা এসজিপিটি আছে, লাইপেজ আছে এবং এলডিএইচ আছে। তো দেখো যে যেটা আছে তোমার প্রিডমিনেন্টলি অ্যালকালাইন ফসফেটেজ, এএলকেপি আমি লিখছি, এএলকেপি অর্থাৎ প্রিডমিনেন্টলি মানে প্রধানত অ্যালকালাইন ফসফেটেজ এবং গামা গ্লুটামিন যে এনজাইমটা আছে, গামা এএলকেপি এবং জিজিটি হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে প্রিডমিনেন্টলি বেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং এএলটি এবং এএসটি যখন বাড়ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে মেইনলি হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে বাড়ছে, এএলটি এবং এএসটি, যেটাকে এসজিপিটি বা এসজিওটি বলছি। এবার লাইপেজ যে বাড়ছে, সেই লাইপেজটা কিন্তু বাড়ছে তোমার কোথায়, লাইপেজ গিয়ে বাড়ছে প্যানক্রিয়াটাইটিস অথবা গলস্টোন, যেটা গলস্টোন গ্যাস্ট্রোএন্টারাইটিস আছে, যেটা মেইনলি ভাইরাল ইনফেকশন হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেমেশন অফ দ্য স্টমাক হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাবো যে লাইপেজ, যে আমার যে এনজাইমটা আছে, লাইপেজ এনজাইমটা বেড়ে যাবে। এবং দেখো প্রথমে ছিল অ্যালকালাইন ফসফেটেজ বাড়ছে অবস্ট্রাকটিভ জন্ডিসে, তাহলে অবভিয়াসলি রাইট অপশন ইজ অ্যালকালাইন ফসফেটেজ। তার সাথে প্রিডমিনেন্টলি কিন্তু আমাদের আবার দেখতে পাবো তার সাথে যে আমরা জিজিটি বেড়ে যাচ্ছে, এবং এর সাথে আমরা দেখছি যে এএলটি এবং এএসটি, যদি এটা এর মধ্যে কোশ্চেনের মধ্যে ইনক্লুড নয়, আমি জাস্ট বলে দিচ্ছি, এএলটি এবং এএসটি বাড়ছে যখন আমার হেপাটোসেলুলার হেপাটাইটিস হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে লিভার ডিজিজের ক্ষেত্রে বা হার্ট অ্যাটাক হলে, এমআই যেটাকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলা হচ্ছে, বা মাসেল ট্রমা হলে, আঘাতজনিত যদি মাসেলে যদি আঘাত লাগে, বা যদি বোন ফ্র্যাকচার হয়, বা যদি ক্যান্সার হয়, বা যদি ইনফেকশনস হয় লাইক মেনিনজাইটিস, এনকেফ্যালাইটিস, এইচআইভি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের এলডিএইচ বেড়ে গেছে। তাহলে অ্যালকালাইন ফসফেটেজ এবং গামা গ্লুটামিল পেপটাইডেস ট্রান্সফারেজ যেটা আছে, গামা গ্লুটামিল পেপটাইডেস ট্রান্সফারেজ যেটা আছে, যেটা জিজিটি, সেটা অবস্ট্রাকটিভ জন্ডিসে বাড়বে। এএলটি এবং এএসটি বাড়বে হেপাটোসেলুলার হেপাটাইটিসের ক্ষেত্রে। প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে বাড়বে লাইপেজ, অবশ্যই তার সাথে অ্যামাইলেজও আছে, এবং গলস্টোন গ্যাস্ট্রোএন্টারাইটিস যেটা ভাইরাল হলে সেক্ষেত্রে বাড়বে। লিভার ডিজিজের ক্ষেত্রে বাড়বে তোমার গিয়ে এলডিএইচ বাড়বে, বা এলডিএইচ কখন বাড়তে পারে, বা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে, মায়োকার্ডিয়াল ইনফেকশন, মাসেল ট্রমার ক্ষেত্রে বাড়তে পারে, বোন ফ্র্যাকচার, ক্যান্সার, ইনফেকশন, মেনিনজাইটিস, এনকেফ্যালাইটিস, এইসব ক্ষেত্রে এলডিএইচ বাড়বে। তো এখানে তো আমরা উত্তর অলরেডি পেয়ে গেছি। তো এখানে আমাদের উত্তরটা ছিল যে অ্যালকালাইন ফসফেটেজ। এবার নেক্সট যে আছে কোশ্চেন নাম্বার 15, দ্য প্যারামিটার ইজ নট ইনক্লুডেড ইন এলএফটি। যে নিচে যে 4টে অপশন আছে, যে 4টে প্যারামিটার দেওয়া হয়েছে, সেটা কোনটা এলএফটি টেস্টের সাথে রিলেট করছে না, বা কোনটা এলএফটি টেস্টের মধ্যে অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে এলএফটি মানে লিভার ফাংশন টেস্ট। তো সেখানে আছে অ্যালবুমিন আছে, অ্যাসিড ফসফেটেজ আছে, গ্লোবুলিন আছে, অ্যালকালাইন ফসফেটেজ আছে।
তা দেখো, যখন আমরা এলএফটির মধ্যে কি কি টেস্ট আছে, লিভার ফাংশন টেস্টের মধ্যে আছে সিরাম বিলিরুবিনে আমরা দুটো টেস্ট করি, একটা টোটাল এবং একটা ডাইরেক্ট, যেটা কনজুগেটেড বিলিরুবিন। তার থেকে মাইনাস করলে আমরা আনকনজুগেটেড বা ইনডাইরেক্ট বিলিরুবিন পেয়ে যাই। এএলটি এনজাইম আছে, অ্যালকালাইন ফসফেটেজ এনজাইম আছে, এএসটি এনজাইম, জিজিটি এনজাইম আছে। এরপরে যে প্রোটিন মেটাবলিজমের কতগুলো ফ্যাক্টর আছে, টিপিআর আছে মানে টোটাল প্রোটিন আছে, এএলবি মানে অ্যালবুমিন আছে, জিএলবি মানে গ্লোবুলিন আছে, এএস টু জি মানে অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও আছে, এবং তার সাথে প্রথমিন টাইম আছে। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি এলএফটি টেস্টের কমন প্যারামিটার। তাহলে এলএফটি টেস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবুলিন ছিল, অ্যালবুমিন ছিল, অ্যালকালাইন ফসফেটেজ ছিল। তো অবভিয়াসলি দ্য রাইট অ্যান্সার ইজ দ্য অ্যাসিড ফসফেটেজ। এবার অ্যাসিড ফসফেটেজের একটু ব্যাপারটা জেনে নিই। অ্যাসিড ফসফেটেজ একটা সেই এনজাইম যেটার মেন সোর্স হচ্ছে প্রস্টেট, সেটাকে আমরা প্রস্টেটিক অ্যাসিড ফসফেটেজও বলে থাকি, সিরাম প্রস্টেটিক অ্যাসিড ফসফেটেজ। আদার্স যে অরিজিন গুলো আছে অ্যাসিড ফসফেটেজের, তার মধ্যে আছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আছে, তার মধ্যে আরবিসি আছে, লিভার আছে, স্প্লিন আছে, বোন ম্যারো আছে, যেটাকে আমরা কালেকটিভলি বলে থাকি আরই সিস্টেম বা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এবং যেটা রেয়ার ওর অরিজিন হতে পারে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হলে অ্যাসিড ফসফেটেজ বাড়তে পারে। তাহলে অ্যাসিড ফসফেটেজের যে সিগনিফিকেন্সটা আছে সেটা হচ্ছে প্রস্টেটিক ক্যান্সারের সময় অবভিয়াসলি বাড়ছে, এবং এক্সট্রা প্রস্টেটিক ডিজিজ, প্রস্টেটিক রিলেটেড এক্সট্রা প্রস্টেটিক ডিজিজ যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, তো এক্সট্রা প্রস্টেটিক ডিজিজের ক্ষেত্রেও আমরা হচ্ছে অ্যাসিড ফসফেটেজের সিগনিফিকেন্স। তাহলে এর মধ্যে অ্যাসিড ফসফেটেজ ইনক্লুড নয়। তাহলে বন্ধুরা, আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক কোশ্চেন অ্যান্সার নিয়ে। তো এইখানে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।